গল্পের নাম আমি, সে ও সখা। গল্পটি লিখেছেন সুস্মিতা রায়চৌধুরী। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসার রুদ্রনীল চ্যাটার্জি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের 9 তলার অফিসে বসে কেস স্টাডি নিয়ে ব্যস্ত। সামনে বেশ কয়েকটা ফাইল জমা হয়েছে। কাজের ব্যস্ততা এখন চরমে। সামনেই আবার একটা বড় ছুটি নিতে হবে। ঠিক এই সময়ে রুদ্রনীলের সেক্রেটারি সুকান্ত দরজা ঠেলে ভেতরে ঢুকল। তারপর বেশ আমতা আমতা করে বলল, স্যার, আপনার সঙ্গে সৈকত মণ্ডল নামের একজন দেখা করতে চাইছেন। খুব জোর করছেন আজ একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। বলছেন ব্যক্তিগত দরকার। আপনাকে বলতে বললেন যে উনি স্বাগতালক্ষ্মী ম্যাডামের বন্ধু, একসাথে পড়েন। স্বাগতালক্ষ্মী নামটা বেশ আনকমন, একবার শুনলেই মনে থেকে যায়। রুদ্রনীল ফাইল থেকে মুখটা একবার তুলে সুকান্তর মুখের দিকে তাকিয়ে বললেন, দিয়ে দিন আজকে বিকেলের দিকে একটা অ্যাপয়েন্টমেন্ট। সুকান্ত চলে যাওয়ার পর রুদ্রনীল ভাবতে লাগলো, স্বাগতালক্ষ্মীর বন্ধু তার সাথে কেন দেখা করতে চাইছে? কোনো সাহায্যের জন্য কি? কিন্তু স্বাগতালক্ষ্মীর বাবাও তো নিজে একজন আইপিএস অফিসার। সাহায্যের দরকার হলে উনিই করতে পারেন। যাক, হবু বউয়ের বন্ধু বলে কথা, মিনিট 5 না হয় কথা বলেই নেবে। স্বাগতালক্ষ্মীর সাথে তার বিয়ে আর কিছুদিন পরেই। স্বাগতালক্ষ্মীরা ভবানীপুরের পুরনো অভিজাত পরিবার। লক্ষ্মী পুজোর দিন স্বাগতালক্ষ্মীর জন্ম বলে তার ঠাকুরমার নাম রেখেছিল স্বাগতালক্ষ্মী। কলকাতার এক বিখ্যাত কলেজে ইতিহাসে অনার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছে স্বাগতালক্ষ্মী। বিয়ে ঠিক হয়েছে দেখাশোনা করেই। বিয়ের পর স্বাগতালক্ষ্মী পড়াশোনা শেষ করবে এবং যদি চায় চাকরি করবে। তবে ওদের বাড়িতে নাকি মেয়েদের জন্য স্কুলের বা কলেজের বা ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরিটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। স্বাগতালক্ষ্মীর দিদিও বিয়ের পরেই একটা স্কুলে এখন পড়ায়। জামাইবাবু আইপিএস অফিসার, দাদা থাকে আমেরিকাতে। ও বাড়ির ছোট। স্বাগতালক্ষ্মীর কথা মনে আসতেই অফিসের এই রুক্ষ সূক্ষ্ম পরিবেশেও রুদ্রনীলের সারা শরীরে একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে গেল। ফিরে গেল সেই দিনটাতে, যেদিন বাবা মায়ের সাথে রুদ্রনীল গিয়েছিল স্বাগতালক্ষ্মীদের বাড়ি। বাড়িতে ঢোকার পর থেকে শুধুই মুগ্ধতার মুগ্ধতা। সুন্দর করে সাজানো বাড়ি, বাড়ির প্রতিটি জায়গায় ঐতিহ্যে আর আভিজাত্যের ছাপ। বাড়ির সকলের ব্যবহারও বেশ অমায়িক। আর স্বাগতালক্ষ্মী সে তো সত্যিই সার্থক নামা। প্রথমবার দেখার পর বেশ কিছুক্ষণ সত্যিই চোখের পলক ফেলতে পারিনি রুদ্রনীলের মতো কঠিন কঠোর একজন অফিসার। সাহিত্যে সে খারাপ নয়, তবু সেই মুহূর্তে কোনো বিশেষণ তার মনে আসছিল না। শিল্পীর হাতে আঁকা নিখুঁত সুন্দরী, না অপূর্ব সুন্দরী, নাকি সত্যিই লক্ষ্মী প্রতিমা। কাঁচা হলুদ রঙের শাড়ির সঙ্গে সাবেকি কিছু হালকা সোনার গয়না, ধীরে ধীরে সামান্য কিছু কথা। অনেক কষ্টে নিজের অবাধ্য চোখে সেদিন বসে এনেছিল রুদ্রনীল। খাবারের আয়োজন ছিল অনেক, সব বাড়িতে তৈরি। তার মধ্যে মাছের কচুরি আর কিমা দিয়ে তৈরি আলুর দম নাকি স্বাগতালক্ষ্মীর তৈরি। ঠাকুরমা নিজের হাতে যত্ন করে নাতনিকে রান্নাও শিখিয়েছেন। আজকালকার দিনের মেয়ে এত সুন্দর রান্না করতে পারে, অবাক হয়েছিল সেদিন রুদ্রনীল। স্বাগতালক্ষ্মীকে দেখার পর রুদ্রনীলের বাবা আর কাল বিলম্ব করেননি, সাথে সাথেই একবারে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। যদিও স্বাগতালক্ষ্মীর বাড়ির লোক রুদ্রনীলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল সেই সময়। রুদ্রনীল মাথা নামিয়ে নীরবে সম্মতি জানিয়েছিল, যদিও মনে মনে তখন তার বেশ হাসি পাচ্ছিল। এমন মেয়েকে বিয়ে করতে চাইবে না এমন পাগল পুরুষ এই পৃথিবীতে আছে নাকি কেউ? নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট আগেই সৈকত এসে পৌঁছালো। যদিও বাইরে তখন হালকা ঝড় আর বৃষ্টি চলছে। খুব সাধারণ পোশাক, চুলগুলো এলোমেলো, তবে চোখগুলো খুব উজ্জ্বল আর গভীর। দেখতে মন্দ নয়, তবে সুপুরুষ। সুদর্শন তেমন হয়তো বলা চলে না। এসেই বলল, স্যার বসবো? আসলে আগেই আসতাম, কিন্তু কদিন ধরে খুব জ্বর, শরীরটা ভালো নেই। আজ প্যারাসিটামল খেয়ে এসেছি। কথাগুলো বলা আপনাকে খুব দরকার। এমন কি কথা যেটা বলার জন্য আপনাকে জ্বর নিয়ে আমার কাছে আসতে হলো? চাইলে আপনি ফোনেও বলতে পারতেন। আপনি আমাকে আপনি না বলে তুমি বলতে পারেন। আসলে স্যার, আপনাকে সবটা বুঝিয়ে না বললে আপনি হয়তো স্বাগতাকে ভুল বুঝতে পারেন, কিন্তু স্বাগতার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। এবার সরাসরি সৈকতের চোখের দিকে তাকালো রুদ্রনীল।
রুদ্রনীলের অন্তর্ভেদী দৃষ্টি তার মুখের পরিবর্তন সৈকতের দৃষ্টি এড়ালো না। সে তাড়াতাড়ি বলল, আসলে স্যার, স্বাগতা লক্ষ্মী নামটা তো খুব বড়, তাই কলেজে সবাই ওকে স্বাগতা বলেই ডাকত। যদিও রুদ্রনীলের অনুসন্ধানী দৃষ্টি অন্য কথা বলছে, তবুও খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, তুমি যেন কি দোষের কথা বলছিলে না? হ্যাঁ স্যার, আমারই তো দোষ, কিন্তু দেখুন না, আমাদের কলেজের বন্ধুরা সেটা কিছুতেই বুঝতে চাইছে না। তাদের মতে স্বাগতা যেটা করছে সেটা খুব অন্যায়। আপনার সঙ্গে দেখা করে সব খুলে বলতে চায় ওরা, সেটা বিয়ের আগে হোক বা পরে। তাই আমি তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করতে এলাম, সব সত্যিটা জানানোর জন্য। আসলে ওদের ধারণা হয়েছে যে স্বাগতা আমাকে ভালোবাসত এই গত 3 বছর ধরে, আর এখন ভালো ছেলে পেয়ে আমাকে ফেলে আপনাকে বিয়ে করছে। স্বাগতা আমার সঙ্গে প্রতারণা করছে। আসলে আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, তাই ওদেরকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন স্যার, স্বাগতা আমাকে কোনোদিন ভালোবাসেনি, কখনো না। ওর মতো মেয়ে আমাকে ভালোবাসবে? এটা কি কখনো হয় স্যার? আপনিই বলুন। সকলে একটা ভুল ধারণা করে আপনার বিবাহিত জীবনটা নষ্ট করতে চাইছে। এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। কখনো স্বাগতাকে ভুল বুঝবেন না আমার জন্য। স্বাগতা সত্যিই আমাকে কখনো ভালোবাসেনি। আর তুমি কখনো ভালোবাসোনি স্বাগতাকে? রুদ্রনীলের এমন একটা প্রশ্নের জন্য বোধহয় তৈরি ছিল না সৈকত। মিথ্যে কথা বলাটা তার স্বভাব বিরুদ্ধ। সে এখন কি বলবে? আস্তে আস্তে মাথাটা নামিয়ে নেয়, প্রসঙ্গ বদলায়। আমাদের অবস্থা খুব একটা ভালো নয় স্যার। ছোটবেলায় মাকে হারিয়েছি। বাবা একটা ছোট চাকরি করে, একটা বিস্কুটের কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ। দাদুর বাড়িতে ভাগে পাওয়া 2টো ঘরে থাকি, বাবা আর আমি। গান করতে পারি একটু আধটু, তাই গানের টিউশন আর কিছু ফাংশন করে কোনো মতে চলে যায় আমাদের। ভবিষ্যতে গানটাকেই পেশা হিসেবে নিতে চাই, সেই চেষ্টাই করছি স্যার। আপনি তো জানেন স্বাগতা গান শুনতে খুব ভালোবাসে, তাই স্বাগতা আমার গান শুনত, প্রশংসা করত, উৎসাহ দিত, আমার গানের অনুষ্ঠানে যেত। সেই জন্যই আমাদের বন্ধুদের মধ্যে এমন একটা ভ্রান্ত ধারণার উৎপত্তি হয়েছিল। আপনি তো জানেন স্যার, স্বাগতা কোন বাড়ির মেয়ে, ওদের অর্থনৈতিক অবস্থা, ওদের সামাজিক অবস্থান। আমি কি আর ওর যোগ্য বলুন? রুদ্র বুঝতে পারল ছেলেটি মিথ্যে কথা বলবে না, কিন্তু সত্যি কথা স্বীকার করে স্বাগতাকে কোনো রকম বিড়ম্বনার মুখে ফেলবে না। কিন্তু রুদ্রর যে কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম, সত্যটা সে খুঁজে বার করেই ছাড়ে। আসলে এখানে সত্যটা কি সেটা জানা খুব দরকার। কিন্তু বিত্ত, সামাজিক অবস্থান, বংশমর্যাদা, কুলমান এসব দেখে তো ভালোবাসা হয় না সৈকত। যাক সে কথা। কিন্তু তুমি বলো, তোমার কোন গানটা স্বাগতার সবচেয়ে বেশি পছন্দ? ওই তো স্যার, প্রথম যেদিন ওকে দেখেছিলাম, মানে কলেজের নবীনবরণ উৎসবের দিন যে গানটা গেয়েছিলাম, ও ছিল ঘোষিকার ভূমিকায়, আর আমাকে একটা গান গাইতে বলা হয়েছিল। মঞ্চে উঠে ও সাজগোজ দেখে আমার একটা নজরুল গীতি গাওয়ার ইচ্ছে হয়েছিল। ও সুন্দর করে খোপা বেঁধে ফুল দিয়ে এসেছিল। এখনকার দিনের মেয়েরা তো কেউ খোপা খুব একটা বাঁধে না, একটু অন্যরকম লাগছিল দেখতে। মোহাম্মদ রফি সাহেব এই নজরুল গীতিটা দারুণ গেয়েছিলেন। মোহাম্মদ রফি ওর খুব প্রিয় গায়ক, সেটা অবশ্য পরে জেনেছিলাম। আমি ওর দিকে তাকিয়েই গানটা গেয়েছিলাম। স্বাগতাও মন দিয়ে শুনছিল। পরে আবার একটা গানের অনুরোধ আসে, আমি আবার একটা মোহাম্মদ রফির গান গাই স্বাগতার দিকে তাকিয়ে। তখন থেকে লাভ অ্যাট ফার্স্ট সাইটের গল্পটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে যায়। দোষটা তো আমারই। নজরুল গীতি, মোহাম্মদ রফি, খোপা, ফুল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি গানটার কয়েকটা লাইন আমাকে গেয়ে শোনাবে প্লিজ? সৈকত গান শুরু করল। আলগা করগো খোপার বাঁধন, দিলহি মেরা ফাঁস গাই, বিনোদ বেনির জরিন ফিতায়, আন্ধা ইস্ক মেরা কাশ গাই। খুব মন দিয়ে শুনল রুদ্র গানটা, খুব দরদ দিয়ে গানটা গাইল সৈকত। মৃত্যুর এত বছর পরও নজরুলের গান এতটা প্রাসঙ্গিক, এতটা আবেদন। এবার রুদ্র বলল, আচ্ছা, নজরুলের গানের অনেক শব্দ। হ্যাঁ স্যার, উর্দু এবং পার্সিয়ান শব্দের ব্যবহারও আছে অনেক। আচ্ছা, মোহাম্মদ রফি কি ভারতরত্ন পুরস্কার
না স্যার, ভারতরত্ন উনি পাননি। এটা সত্যিই দুঃখের। তোমার মনটা যতটা সুন্দর সৈকত, তোমার গলাটাও ঠিক ততটাই সুন্দর। স্বাগতার সঙ্গে মিশলে আপনি বুঝবেন স্যার, কত বড় আর উদার মনের মেয়ে সে। এত ধনী পরিবারের মেয়ে, তাও একটু অহংকার নেই। বাড়ি থেকে কত টিফিন নিয়ে আসতো, সবাইকে ভাগ করে দিত। বাড়িতে কোনো পুজো হলে পরের দিন টিফিন বক্স ভর্তি করে প্রসাদ নিয়ে আসতো। আমরা সকলে খেয়েছি। কলেজের কিছুটা আগেই গাড়ি থেকে নেমে হেঁটে আসতো। স্বাগতাকে বিয়ে করে আপনি খুব সুখী হবেন স্যার। আপনি দেখবেন। গায়ে জ্বর থাকার জন্য সৈকতের চোখটা ছলছল করছে। নাকের উপরটা লাল হয়ে আছে কিছুটা, ঠোঁট শুষ্ক। জ্বর হলে বোধহয় মানুষের মুখটা একটু বেশি করুণ মায়াময় লাগে। সৈকতের ওই মায়াময় মুখটার দিকে তাকিয়ে রুদ্র ভাবছে ছেলেটা অনেক এগিয়ে যাচ্ছে, ওকে বোধহয় হারিয়ে দিচ্ছে। কিন্তু রুদ্র তো হাঁটতে শেখেনি। এবার রুদ্র হেসে বলল, তাহলে সৈকত, স্বাগতার বিয়ের দিন তোমার সঙ্গে দেখা হচ্ছে? না স্যার, সেটা তো সম্ভব নয়। স্বাগতা আমাকে কেন, কোনো বন্ধুদেরই বিয়েতে নিমন্ত্রণ করেনি। আমি আজ আসি স্যার। আপনারা ভালো থাকবেন। আপনাদের বিবাহিত জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। এবার রুদ্র নিজের ভ্রু দুটো ঈষৎ কুঞ্চিত করে সৈকতের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি না এলে স্বাগতার বিয়ে তো হবে না স্যার। রুদ্র খুব স্পষ্ট করে সৈকতের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আপনি আমাকে স্যার বলে কেন লজ্জা দিচ্ছেন স্যার? বারে, আপনি আমাকে এতক্ষণ স্যার স্যার বললেন, আর আমি বললেই দোষ? আপনি কোথায় আর আমি কোথায় স্যার? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কারণ তুমি তো চেষ্টা করলে সিভিল সার্ভিস পরীক্ষা দিতেই পারো। একবারে না হোক একাধিকবার চেষ্টা করে উত্তীর্ণ হয়ে যেতেও পারো। কিন্তু আমি তো হাজার চেষ্টা করলেও তোমার মতো সুন্দর করে গান গাইতে পারবো না। আমার গলায় তো সুরই নেই। কি যে বলেন স্যার, আমি সিভিল সার্ভিসের বেশ কিছু ইন্টারভিউ ইউটিউবে দেখেছি। ব্যাপারটা অত সহজ নয়। কবে দেখলে সৈকত স্বাগতার বিয়ের খবর পেয়ে? চুরি করে ধরা পড়ে গেছে এমন একটা ভাব নিয়ে মাথা নিচু করল সৈকত। মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের ঘাত প্রতিঘাত, রক্তক্ষরণ ও চোখে মুখে স্পষ্ট। বিনয় ভালো সৈকত, তবে শিল্পীদের একটু অহংকার থাকা ভালো। চাইলেই কেউ শিল্পী হতে পারে না, চাইলেই নতুন কিছু সৃষ্টি করতে পারা যায় না। বাইরে বৃষ্টিটা বেশ বেড়েছে সৈকত, আমি তোমাকে আমার গাড়িতে করে বাড়ি ছেড়ে দিয়ে আসব। তুমি না বললেও আমি শুনবো না। ফেরার পথে রুদ্র ভাবছে, সৈকত যে স্বাগতাকে নিজের সমস্তটুকু দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা কি স্বাগতা বুঝতে পারেনি, নাকি ওর বন্ধুদের কথাই সত্যি? স্বাগতা সৈকতকে নিজের যোগ্য বলে মনে করেনি, তবে স্বাগতার মতো মেয়ের কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। না, হিসেব মিলছে না, কোথাও কোনো গণ্ডগোল আছে। পরের দিন অফিস থেকে ফেরার পথে কোনো খবর না দিয়েই রুদ্র পৌঁছে গেল স্বাগতাদের বাড়ি। রুদ্রকে হঠাৎ দেখে স্বভাবতই সবাই খুবই খুশি হলো, কিন্তু রুদ্র পরিস্থিতি স্বাভাবিক করে বলল, এই পথে একটা কাজ ছিল, এসেছিলাম, ভাবলাম একবার আপনাদের সকলের সঙ্গে দেখা করে যাই। আর স্বাগতার সঙ্গে কিছু কথা ছিল। স্বাগতার ঠাম্মা মুচকি হেসে বললেন, তা ভালো করেছো বাবা, সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেছে তখন তোমরা দুজন একটু কথা বলে নাও। ভালোই হলো, দিদিভাইয়ের মনটাও ভালো হয়ে যাবে। দিদিভাই ওর নিজের ঘরেই আছে। রুদ্র ঘরে ঢোকার মুখে শুনতে পেল হালকা গান বাজছে ঘরে। তুই ফেলে এসেছিস কারে, মন মন রে আমার, আসতে পারি? না জানিয়ে চলে এলাম, বিরক্ত হলেন না তো? স্বাগতা টেবিলে বসে ডায়েরিতে কিছু লিখছিল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, না না, একদমই না। মানুষ মানুষের বাড়ি আসবে, অত জানিয়ে আসার কি আছে? যখন ফোন ছিল না তখন কি মানুষ মানুষের বাড়ি আসতো না? আপনি ভিতরে এসে বসুন। তবে রুদ্র স্বাগতার মন পড়তে অসুবিধা হলো না। বুঝলো পারিবারিক শিক্ষার কারণে স্বাগতা মুখে কথাগুলো বললেও মনে মনে তারা আশাতে একটুও খুশি হয়নি। যে মেয়ের কয়েকদিন পরেই বিয়ে, তার চেহারা এখন বিষাদে ম্লান হয়ে আছে কেন? আলুলায়িত কেশ, এলোমেলো দৃষ্টি, যেন বিষাদ প্রতিমা। হ্যাঁ, এটা ঠিক যে রুদ্র মেয়েদের সম্বন্ধে বেশি কিছু জানে না। কখনো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক হয়নি। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া, তাই খুব ছোটবেলা থেকেই প্রস্তুতি শুরু করেছিল।
পড়াশোনার বাইরে আর কখনো কোনো কিছু ভাবিনি। বয়েজ স্কুল, তারপর কলেজ, কিন্তু কলেজেও মেয়েদের থেকে দূরেই থাকতো। যদি পরীক্ষার প্রস্তুতিতে কোনো ভাটা পড়ে, বিয়ের দায়িত্বটাও ছেড়ে দিয়েছিল মা বাবার উপরেই। রুদ্র দেখল স্বাগতা কি বলবে বুঝতে না পেরে বেশ অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। কথা শুরু করলো রুদ্রই। কাকে ফেলে এসেছেন স্বাগতা? রুদ্রের মুখে হঠাৎ এমন প্রশ্ন, আর স্বাগতার নামটা শুনে অবাক হয়ে তাকালো স্বাগতা রুদ্রর দিকে। আসলে আপনার নামটা এত বড়, তাই ছোট করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কলেজে তো আমার বন্ধুরা আমাকে ওই নামেই ডাকে। আপনি গান শুনতে খুব ভালোবাসেন, তাই না? আমিও গান শুনতে ভালোবাসি জানেন। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। একটি ছেলের গান শুনলাম, গলাটা ভারী সুন্দর। একটা নজরুল গীতি গেয়েছিল। মাঝের 2 লাইন মনে আছে জানেন, প্রথম লাইনটা কিছুতেই মনে করতে পারছি না। বলুন দেখি, যদি আমি মনে করতে পারি। কানেরও দুল প্রাণ রাখিলে বিধিয়া, আঁট ফিরা দিয়া চড়ি করে নিন্দিয়া। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল স্বাগতা। রুদ্রর দিকে তার আয়ত চোখের কালো আলো ফেলে তাকিয়ে স্বাগতা বলে, আলগা করগো খোপার বাঁধন। রাইট রাইট, মনে পড়েছে। ছেলেটার নাম ছিল সৈকত। আসলে আমাদের অফিসের একটা অনুষ্ঠান হবে, ভাবছিলাম ছেলেটিকে দিয়ে গান গাওয়াবো, কিন্তু ওর ফোন নম্বর, বাড়ি কোথায় কিছুই তো জানি না। বাড়ি মানিকতলায়, আর ফোন নাম্বার 98। আপনি চেনেন? হ্যাঁ, আমরা একই কলেজে পড়তাম, একই ক্লাস। স্বাগতার মুখে অন্ধকার ঘন হলো। ও, তাহলে তো ভালোই হলো। আপনি একটু ফোন করুন না, আপনার তো চেনা। না না, সেটা সম্ভব নয়। ঠিক ওই সময় স্বাগতার মা স্বাগতাকে ডাকলেন রুদ্রর জন্য খাবার নিয়ে যেতে। স্বাগতা নিচে গেল। এই সময়টার জন্যই অপেক্ষা করছিল রুদ্র। তাড়াতাড়ি স্বাগতার ডায়েরিটা খুলল, পড়তে শুরু করলো। প্রায় কেউ না কেউ এসে সুন্দর বলে গিয়েছে, আমি সাড়া দিয়েছি, ধন্যবাদ দিয়েছি, লজ্জাও পেয়েছি। তবু মন দেওয়ার বেলায়, ভালোবাসার বেলায় আমার তোমাকেই মনে পড়ে, যে তুমি এই রূপের সম্পূর্ণ কাছে থেকেও মোহ কাটিয়ে মুখ ফিরিয়ে দূরে চলে যেতে পেরেছ। কখনো জোর করনি। মনটা যে তার কাছেই বাঁধা পড়ে গেছে। যাক, রুদ্রর অনুমান তাহলে ভুল নয়। স্বাগতা খাবারের ট্রে নিয়ে এসে খাবারগুলো সাজিয়ে রাখলো। এরপর রুদ্র সরাসরি প্রশ্ন করল, আপনি এ বিয়েতে খুশি তো স্বাগতা? আমাকে আপনার পছন্দ? এবার স্বাগতা একটু অন্যরকমভাবে হেসে বলল, আপনি কি অপছন্দ করার ছেলে রুদ্রবাবু? আমার বাড়ির লোকের আপনাকে, আপনার পরিবারকে খুব পছন্দ। কিন্তু এটাই তো শেষ কথা নয় স্বাগতা। পছন্দ আর ভালোবাসা তো এক জিনিস নয়, সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আপনি তো খুব ভালো করে জানেন স্বাগতা, যে আপনি আমাকে কখনো কোনোদিন ভালোবাসতে পারবেন না। তাহলে কেন নিজের সব দুঃখ কষ্টগুলোকে বেনারসি আর অলংকার মুড়ে আমাদের বাড়িতে যেতে চাইছেন? আপনি কি বলছেন রুদ্রবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল স্বাগতা। আমি কিন্তু খুব ভালো করে জানি, সৈকত কলেজ জীবনে যেসব অনুষ্ঠান করেছে তার বেশিরভাগের ব্যবস্থা আপনি করেছেন। শুধু সৈকতকে খাওয়াবেন বলে সকলের জন্য টিফিন বানিয়ে নিয়ে গেছেন। সৈকতের সাথে একটু রাস্তায় হাঁটবেন বলে দূরে এসে গাড়িতে উঠেছেন। নীরবে যে মানুষটাকে এত ভালোবাসলেন, কেন তার হাত ছেড়ে দিতে চাইছেন, যখন আপনি জানেন যে সৈকত আপনাকে পাগলের মতো ভালোবাসে? বুকের ভেতরে অনেক দিনের জমে থাকা উথাল পাতাল কান্না এবার চোখের কোল দিয়ে টপ টপ করে এক ফোঁটা গরম অনুভূতি নিয়ে ঝরে পড়ল। তারপর নিজের ভেজা চোখ দুটো মেলে রুদ্রর দিকে তাকিয়ে বলল, কিন্তু সৈকত যে এবারের উপযুক্ত হবে না। এখানে উচ্চ বংশজাত ব্রাহ্মণ, ধনী, IAS IPS ছেলেরাই জামাই হয়ে আসে। এবারের মানুষজনের কাছে বংশমর্যাদা, আভিজাত্য, কুলমান এগুলো অনেক বড়। এই পাড়ার মানুষ এই বাড়ির দিকে সম্ভ্রমের দৃষ্টিতে তাকায়। কোনো কিছুর বিনিময়ে তারা এসবের সাথে আপোষ করবে না। জানতে পারলে সৈকতের হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো ওর পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে যেতে পারে। আমার বাবা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবেও বেশ ক্ষমতাশালী মানুষ। তাছাড়া জামাইবাবুও আছেন। সৈকতের কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না রুদ্রবাবু। ও দূরে থাকুক,
কিন্তু ভালো থাকুক, সুস্থ থাকুক। রুদ্র মনে মনে ভাবতে থাকে, এমনভাবে ভালো বোধহয় শুধু মেয়েরাই বাসতে পারে, নীরবে নিঃশব্দে। তারপর বেশ অসহিষ্ণুভাবে প্রশ্ন করে, আর আপনি স্বাগতা, সারা জীবন একজন মানুষকে ভালোবেসে দূর থেকে তার ভালো চেয়ে অন্য একজন মানুষের সাথে অসুখী দাম্পত্য কাটিয়ে দেবেন? আপনি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক স্বাগতা। আপনি ভারতবর্ষে বাস করেন, আফগানিস্তানে নয়। এখানে তালিবানি শাসন চলে না। যে দেশের মেয়েরা মহাকাশে পৌঁছে গেছে, সেখানে আপনি সাহস করে নিজের ভালোবাসার কথা বলতে পারছেন না? ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরতে পারছেন না? আপনি বুঝবেন না রুদ্রবাবু, কাছের মানুষের সঙ্গে লড়াই করাটা খুব শক্ত। দুই পক্ষের মানুষই যে আমার খুব কাছের, ভালোবাসার। মনের মধ্যে সাহস সঞ্চয় করুন স্বাগতা, স্বাধীনভাবে বাঁচুন। বাড়ির মানুষদের বুঝিয়ে বলুন। যদি ধরে নিয়ে আজ তারা বুঝবেন না, কিন্তু নিশ্চিত থাকুন, আজ তারা না বুঝলেও যেদিন সৈকত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি অর্থনৈতিকভাবে সক্ষম হয়ে যাবেন, বাড়ির মানুষজন যখন দেখবে যে আপনারা ভালো আছেন, সুখে আছেন, তখন তারা নিশ্চয়ই বুঝবে, মেনেও নেবে। আসলে সব বাবা মাই তো আখেরে এটাই চান যে তার সন্তান যেন ভালো থাকে। আজকাল তো বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসছে। তারা ভালো কাজও করছে, কলকাতাতে শুধু নয়, মুম্বাইতে গিয়েও। সৈকতের এই লড়াইয়ে, এই জার্নিটাতে আপনি পাশে থাকলে সৈকতের মনোবল বেড়ে যাবে কয়েক লক্ষ গুণ। আপনারা দুজনে মিলে জীবনযুদ্ধের লড়াইটা লড়ুন। দরকার হলে নিজের পড়াশোনার সাথে সাথে টিউশন পড়ান। আপনি থাকলে সৈকতের 2 কামরার ঘরেও উজ্জ্বল তারার আলোয় আলোকিত হয়ে উঠবে। আর আমাকে যদি আপনাদের বন্ধু ভাবতে পারেন, তাহলে জানবেন আমি সব সময় আপনাদের সাথে আছি। হ্যাঁ, অবশ্যই আপনার বাবা আমার থেকে অনেক সিনিয়র, ক্ষমতা হয়তো বেশি, কিন্তু খোঁজ নিয়ে দেখলে জানবেন যে একজন দক্ষ অফিসার হিসেবে আমারও কিছুটা সুনাম আছে। সুতরাং সৈকতের কোনো ক্ষতি হবে না, এইটুকু ভরসা আপনাকে আমি দিতে পারি। আর আপনার কলেজের সব বন্ধুরাই তো আপনাদের সঙ্গে আছে। কেমন মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল স্বাগতা। রুদ্রর কথা শেষ হতেই ওর মুখে 1000 ওয়াটের আলো জ্বলে উঠল, চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মাঝ সমুদ্রে হারিয়ে যাওয়া কোনো জাহাজের নাবিক যেন হঠাৎ করে কোনো দ্বীপের দেখা পেয়েছে। ছোটদের মতো মাথা ঝাঁকিয়ে বলল, অনেকবার ভেবেছি জানেন, সবাইকে সব কিছু বলে দিই আমি সৈকতকে ভালোবাসি। ছুটে চলে যাই সৈকতের কাছে, কিন্তু পারিনি, সাহসই কুলোয়নি। কিন্তু আজ আপনার কথা শুনে ভরসা পেয়ে মনে হচ্ছে পারবো, নিশ্চয়ই পারবেন। কিন্তু আপনার পরিবার, আপনার সম্মান, আমার সম্মান এত ঠুনকো নয় স্বাগতা যে একটা বিয়ে ভেঙে গেলেই তা চলে যাবে। আর আমার বিশ্বাস, আমি আমার বাবা মাকে সব বুঝিয়ে বললে ওনারা ঠিক বুঝবেন। আপনি বরং সৈকতকে ফোন করুন, আপনার বন্ধুদের ফোন করুন। বিয়ে নির্দিষ্ট দিনেই হবে, শুধুমাত্র পাত্র বদল হবে, আমার বদলে সৈকত। কেমন যেন রূপকথার মতো সব কিছু লাগছে স্বাগতার। সত্যিই তার ভালোবাসা পূর্ণতা পাবে, তার স্বপ্ন সত্যি হবে। আমি এখন আসি স্বাগতা, আমার এখন অনেক কাজ, অনেক দায়িত্ব। স্বাগতা চোখে আনন্দশ্রু নিয়ে রুদ্রর দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না রুদ্রবাবু, শুধু বলবো আমি খুব ভাগ্যবতী যে আপনার মতো একজন বন্ধু পেলাম জীবনে। রুদ্র হালকা হেসে বলল, আমিও তো 2জন বন্ধু পেলাম, সেটাই বা কম কি। আর চললাম স্বাগতা, শুভরাত্রি। স্বাগতা রুদ্রর চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, পৃথিবীতে এমন মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো অনেক সুন্দর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।